তোমার নিমন্ত্রণে গল্পের তৃতীয় অংশ। শ্রেয়সী রুমে এসে শুয়ে পড়ল। এখনও ধাতস্থ হয়ে উঠতে পারছে না যে দীপ্ত ওর সাথে এমন ব্যবহার করেছে। সে ভেবেছিল কিছুটা মন খারাপ করবে, অল্প বিস্তর রেগেও যেতে পারে, কিন্তু সেটা যে এমন পর্যায়ে পৌঁছে যাবে সে ভাবতে পারেনি। তবে ওর সবচাইতে বেশি কষ্ট হচ্ছে দীপ্তর একটা কথায়। মাথায় ঘুরে ফিরে সেই কথাটাই কানে বাজছে। তোমার গহনা দরকার হলে আমাকে বলতে, যার তার কাছ থেকে কেন নিতে হবে? অথচ ওর গহনার প্রতি তেমন ফ্যাসিনেশন একেবারেই নেই। এতটা ভুল ভাবনা দীপ্ত পুষে ওকে নিয়ে। কথাটা ভীষণ পোড়াচ্ছে শ্রেয়সীকে। আবার দীপ্তর তার মাকে নিয়ে যে অপূর্ণতার আক্ষেপের কথা বলল, তাতে ওর প্রতি অত্যন্ত অসহানুভূতি জন্মেছে। কষ্ট, রাগ, সহানুভূতি সব কেমন একসাথে বইছিল ওর মনে। তবুও ঘুরে ফিরে সেই আগের ভাবনাটাই। দীপ্ত ওকে লোভী ভাবল, এটা ভীষণ অসম্মানের। ততক্ষণ যে অতিবাহিত হলো ওর কেবল এপাশ ওপাশ করতে করতে সে জানে না। আজ আর ঘুম আসবে বলে মনে হয় না, অথচ কাল অফিস আছে সকাল থেকে। দীপ্ত বারান্দার রেলিংয়ের সাথে কপাল ঠেকিয়ে চোখ বন্ধ করে আছে বহুক্ষণ ধরে। পৃথিবীতে ওই একজন মানুষকে সে তার সমস্ত অন্তর দিয়ে ঘৃণা করে। মুখটা যেন ওর স্বপ্নেও কখনো হানা দিতে না পারে, তাই চায়। তবুও ভয়ঙ্কর দুঃস্বপ্নের মধ্যে সেই মুখচ্ছবি ঠিকই হাজির হয় কখনো কখনো। ওই সময়টা যদি মেমোরি সেল থেকে মুছে ফেলা যেত চিরতরে, তবে হয়তো খানিকটা স্বস্তি মিলত। স্কুলের সামনে যেখানে অভিভাবকজন ছিল, সেখানে সবার মায়েরা আসতো। সেখানে ওর মাকে নিয়ে, বাবাকে নিয়ে, ওকে নিয়ে চর্চা চলতো। তখন সব না বুঝলেও কষ্ট পেত সে। সন্তানকে পরম মমতায় জড়িয়ে রাখার মতো সময় তাদের যতটা কোমল, মাতৃসুলভ বলে মনে হতো, ঠিক এসব চর্চায় তাদেরকেও কি ভীষণ মর্মম বলে যে মনে হতো। দীপ্তর মনে হতো পালিয়ে যায় দূরে কোথাও। সেই স্কুলে বাবা বদলে দিলেন, দুঃস্বপ্ন খানিকটা কমলো। তবুও এই সমাজ একজন ব্রোকেন ফ্যামিলির সন্তানদের বেড়ে ওঠার পথ সুগম করেনি। দীপ্ত আর অফিস, সাথে ঘর সব সামলাতে হিমশিম খাওয়া বাবার স্ট্রাগল সে চোখের সামনে দেখে বেড়ে উঠেছে। বাবা রান্না করতে গিয়ে কতবার হাত পুড়িয়ে রান্না শিখিয়েছেন। দীপ্ত সেই ছোট্ট বয়সেই বড় হয়ে গিয়েছিল। পারিপার্শ্বিকতা ওকে বড় করে তুলেছিল। সে ধীরে ধীরে বেড়ে উঠতে উঠতে নিজেকে অন্যভাবে গড়ে নিয়েছিল, যাতে নিজের মধ্যে 100% পারফেকশন থাকে। সবার মধ্যমণি যে সেই হয় যে কোনো আড্ডায়, কিন্তু আসরে। তিনি ডিভোর্সের 8 মাসের মাথায় বিয়েও করে নেন। তখনও দীপ্ত বোকার মতো আশা পুষে রেখেছিল মা ফিরবে। একদিন শুনল ওর মায়ের আরেকটা সন্তান হয়েছে, যাকে তিনি ভালোবেসে বুকে জড়িয়ে নেন। দীপ্ত কেঁদেছিল সেদিন পাগলের মতো। ওই ভালোবাসার কিছুটা তো ওর প্রাপ্য ছিল। সে কেন পুরোপুরি বঞ্চিত হলো? ওর দোষটা কী ছিল? সেই সন্তান জন্মানোর পর বছর তিনেক তিনি কোনো যোগাযোগ করেননি। আজ সিম্প্যাথি কেন চাইছেন তিনি? কি চান শ্রেয়সী? মনে পড়ল শ্রেয়সীর কথা। ঘন্টা দুয়েক অতিবাহিত হয়ে গেছে ততক্ষণে। দীপ্তর উত্তপ্ত মস্তিষ্ক খানিকটা স্থির হয়েছে। শ্রেয়সীর সাথে নিজের আচরণ মনে পড়ল। ওর তো কোনো দোষ নেই, বৃথাই ওর ওপরে রাগ ঝেড়ে ফেলেছে। ওকে নিশ্চয়ই ইমোশনাল ব্ল্যাকমেইল করেছে বলেই বাধ্য হয়ে নিয়েছে। তার ইমোশনকে আঘাত করতে চায়নি হয়তো। তাছাড়া শ্রেয়সীকে সে কয়েকদিনে যতটুকু চিনেছে
তাতে এটুকু বুঝতে পেরেছে তার আত্মসম্মানবোধ অত্যন্ত প্রখর। না, ভুল হয়ে গেছে ওর, ক্ষমা চাইতে হবে। রুমে এসে আলো জ্বালালো না, নিঃশব্দে এসেছে বলে শ্রেয়সীর ছটফট সে খেয়াল করেছে। ঘুমোয়নি এখনো, কিভাবে ক্ষমা চাইবে তাই সে ভাবছিল, কিন্তু ডাকার মতো সাহস আপাতত সঞ্চয় করতে পারল না। সে পাশে শুয়ে শ্রেয়সীকে জড়িয়ে ধরল। শ্রেয়সী বলল, কাল অফিস আছে, আমি ঘুমাবো, গায়ে হাত দিও না, ভাল লাগছে না। দীপ্ত কাতর গলায় বলল, আমার হৃদয়ে গদগদে ক্ষত আছে, তুমি তাতে একটু প্রলেপ দিয়ে দাও প্লিজ, আমি একটু শান্তিতে ঘুমাতে চাই আজ। শ্রেয়সীর রাগ পড়েনি, তবে এমন করে বলল দীপ্ত যে এড়াতে পারল না। সে দীপ্তর মাথায় হাত বুলিয়ে দিতে শুরু করলো আলতো করে। বাবা আমার সবচাইতে কাছের বন্ধু, তবুও সমস্ত কথা তার সাথে শেয়ার করা যায় না। তুমি আমার তেমন বন্ধু হবে শ্রেয়সী, যাকে হৃৎপিণ্ড খুলে সব কটা প্রকোষ্ঠে কি জমে আছে তার সমস্তটা খুলে দেখানো যায়। শ্রেয়সী তখনও একটা হাতে দীপ্তর পিঠে, মাথার হাতের স্পর্শে ওকে শান্ত করতে চাইছে। দীপ্ত ফুঁপিয়ে উঠছে নিঃশব্দ কান্নায়। শ্রেয়সীও নিশ্চুপ, নৈশূন্য জায়গা করে নিয়েছে ঘর জোড়ে। দীপ্তর ভীষণ ভালো লাগছে আলতো স্পর্শটুকু। সে স্পর্শে বন্ধুত্ব আছে, মায়া আছে, ভালোবাসা আছে, ভরসাও আছে। ধীরে ধীরে ধাতস্থ হয়ে এলো দীপ্ত। সেই প্রথম নৈশব্দ ভাঙল, হবে আমার তেমন বন্ধু। শ্রেয়সীর অভিমান হলো, এখনো ওকে বুঝতে পারল না। আলতো স্বরে বলল, উত্তর পাইনি বুঝি? সব কথা মুক্তি বলে প্রকাশ করতে হবে। দীপ্ত শ্রেয়সীর দিকে আরও ঘেঁষে এসে বলল, আমি ভয় পাই যে। কিসের ভয়? হারাবার? কেন? দীপ্ত উত্তর দিতে পারল না। হৃদয় খুলে দিতে চাইলেও পুরোটা কি সে খুলতে পারবে? বিয়ের ব্যাপারে শুরুতে যে হঠকারিতার আশ্রয় নিয়েছিল, সেই অপকটা তা কি শ্রেয়সী ক্ষমা করতে পারবে? কেন বললে না? জানি না, তবে তোমার সাথে এই একটা মাস থাকতে থাকতে এটুকু বলতে পারি, তুমি আমার অভ্যাসে পরিণত হয়ে গেছো। তোমার সাথে একসাথে মরিয়ার চা খেতে খেতে খেলা দেখা, মুভি দেখা, রান্নাঘরের খুনসুটি, তোমার আমাকে বুঝতে পারা সব কিছু কেমন যেন আমার ভীষণ আপন হয়ে গেছে। অপরিহার্য হয়ে গেছে তোমার সঙ্গ। প্রয়োজন অ্যাডজাস্ট করে নেওয়া যায়, কিন্তু অপরিহার্য কিছুর অ্যাডজাস্টমেন্ট হয় না। তুমি কখনো আমাকে ছেড়ে গেলে আমার শ্বাস আটকে যাবে। শ্রেয়সী দীপ্তকে সরিয়ে উঠে বসলো, তারপর ওকেও বসালো। শ্রেয়সী রেগে শুয়েছিল বলে জানালার পর্দা সরানো হয়নি। সেদিক থেকে আবছা চাঁদের আলো আসছে, তাতে দীপ্তকে দেখল সে। তারপর ওকে জড়িয়ে ধরলো, এরপর বলল, তোমার কেন মনে হলো আমি চলে যাব? চলে যাবার জন্য আমি তোমার হাত ধরিনি, ভালোবেসে ধরেছি। ভালোবাসা এত ঠুকনো নয়। তুমি রেগে নেই আর? শ্রেয়সী সরে এলো, কিছুক্ষণ আগের কথাগুলো মনে পড়ল। সাথে সাথে উত্তর দিল না। এদিকে দীপ্ত কেমন অস্থির হয়ে উঠেছে। রেগে আছি, এখনো এটা সত্যি। তুমি আমাকে যা বলেছ তা ভীষণ অসম্মানজনক আমার জন্য। আমি সব সহ্য করে নিতে পারবো, কিন্তু অসম্মান আর অপকটতা আমি নিতে পারি না। দ্বিতীয়টা তোমার মধ্যে পাইনি, সম্পর্কের রেসপেক্ট জিনিসটা ভীষণ ইম্পর্টেন্ট। আরেকটা হলো বিশ্বাস। এই দুটো জায়গায় আঘাত করো না, আমি কোথাও যাব না। এটুকু বলে দীপ্তর হাত নিজের হাতে জড়িয়ে শ্রেয়সী বলল, কথা দিলাম। দীপ্ত ঘোরগ্রস্ত চোখে শ্রেয়সীকে দেখল কিছুক্ষণ, অপরাধবোধ
পড়ে এসে বলল, সরি সরি বলতে হয় এমন কিছু করো না প্লিজ, আমার কষ্ট হয়। আমি তোমাকে ভরসা করে তোমার সাথে নিজেকে জড়িয়ে নিয়েছি। তোমার সুখ সব কিছুর সাথেই শেষ নিঃশ্বাস অবধি থাকতে চাই। দীপ্ত বলতে চাইল, তোমার ভরসা কখনো টলতে দেব না, কিন্তু বলতে পারলো কই? সে তো এখনো অপটকতারই আশ্রয় নিল। ভরসা তো সে শুরুতেই ভেঙে রেখেছে। ওই সময়টা যদি মুছে ফেলা যেত। কি ছেলে মানুষই যে তখন মাথায় চেপেছিল। অথচ সে নিজেকে বলে সে নাকি অনেক পরিণত, পারফেক্ট। ভুল চিনেছিল নিজেকে। সে এত কথা বলল, অথচ ভালোবাসি বলতে পারলো না। মনে পড়লো ওর বাবা মা পরস্পরকে ভালোবেসে বিয়ে করেছিল। ভালোবাসা ঠকনো না হলেও এতটা মজবুত কি? তবুও সে আজ শ্রেয়সীকে হারাবার ভয় পেয়েছে। এটা তো ভালোবাসাই, সে তো ভালোবাসে, এটা উপলব্ধি করে, কিন্তু মুখে বলতে পারে কই? বলতেই যদি ফিকে হয়ে যায়। ভালোবাসার প্রগাঢ় রংটা বেরঙিন। ভালোবাসা বড্ড যাতনার। সেই যাতনা ওর সহ্যোতিত। আমি বাইরে যতটা গোছানো, ভেতরে ভেতরে ততটাই ভাঙাচোরা। তুমি আমাকে গড়ে পিটে নিও শ্রেয়সী। মানুষ তো, যদি কখনো ভুল করি আমাকে শুধরে দিও। এভাবেই পাশে থেকো। আমি নতুন করে আর কোনো ভুল করব না। এই কথার দিগর তাৎপর্য শ্রেয়সী বুঝল না। সে আজকের ঘটনার পরিপ্রেক্ষিতে এই কথা ধরে নিল। শ্রেয়সী দীপ্তর চুল এলোমেলো করে দিয়ে বলল, এবার একটু হাসো তো দেখি। এরকম দেবদাস দেবদাস লোকে তোমাকে মানাচ্ছে না, দেখতে পচা লাগছে। এমন দেখালে তোমার সিক্রেট অ্যাডমায়ার হু হু করে কমে যাবে। গোমট পরিবেশ হালকা করার জন্য কথাটা বলল শ্রেয়সী। দীপ্ত বলল, তুমি তো এটাই চাও। আমি তো কত কিছুই চাই, সব তুমি বোঝো। দীপ্ত এবার স্মিত হাসল। কি চাও শুনি? তুমি দেবে কি না সেটা বলো। সামর্থ্যের মধ্যে হলে অবশ্যই দেব। শ্রেয়সী খিলখিল করে হেসে উঠল। সেই হাসি ছন্দ তুলল দীপ্তর কানে। সপ্তসুর যেন মিশে আছে সেই ছন্দে। হাসিতে যে এমন সুর আর ছন্দ থাকে তা দীপ্ত জানত না। ভয় পেয়ে গেলে? ভয় নেই। আকাশের চাঁদ চাইব না, তোমার সামর্থ্যের মধ্যেই চাইব। আমি ভয় পাই নাকি? বলেই দেখো। তোমার মুখে সবসময় হাসি দেখতে চাই। তোমার ছেলেবেলা তো আর ফিরে আসবে না, কিন্তু সামনে যে জীবনটা পড়ে আছে সেখানে পুরনো দুঃসহ স্মৃতিকে স্থান দিও না। তোমাকে খুশি দেখলে বাবা ভীষণ আনন্দিত হয়। খানিকটা থেমে দুষ্টু হেসে শ্রেয়সী আবারও একটা শব্দ যোগ করল, আমিও। দীপ্তর হাসি বিস্তৃত হলো। শ্রাবণের প্রকৃতির মতো এই আচমকা জমে ওঠা ছোপ ছোপ কালো মেঘ সরে গিয়ে ওদের আকাশে কাশফুলের সাদায়। আকাশে সাদা মেঘেরা ছুটোপুটি খেতে শুরু করলো। দীপ্ত উঠে গিয়ে জানালার পর্দা ঠিক করে দিল। এই ঘর মান অভিমান সরিয়ে আরেকটা ভালোবাসায় সিক্ত রাতের সাক্ষী হলো। দীপ্ত আর শ্রেয়সী অফিসে চলে গেলে মহসিন সাহেব গত কিছুদিন থেকে বাইরে যাচ্ছেন। তার এক বন্ধুর কাছ থেকে গাড়ি বিষয়ক পরামর্শ নিলেন। এরপর গাড়ি দেখে এলেন। দীপ্ত আর শ্রেয়সীর বিয়ের উপহার হিসেবে এটা দেবার কথা ছিল। দীপ্তকে কয়েকবার বললেও সে কানে তোলেনি কথাটা। তাই নিজেই উদ্যোগ নিলেন। এবার জন্মদিনে এটাই উপহার দেবেন। সাথে তিনি নিজের হাতে প্রতি বছর ছেলের জন্য কেক বানায়, এবারও বানাবেন। তবে শ্রেয়সী কেক বানানোর কথা শুনে আবদার করেছে সেও সাথে থাকবে। তিনি মানা করেননি। মেয়েটার এই সপ্রদনিত উৎসাহ তার ভালো লেগেছে। দুজনে মিলে এবারের জন্মদিনের আরও কিছু পরিকল্পনা করেছে। শ্রেয়সী নিজে গিয়ে আরমান ভাইয়ার তার স্কুলের
শিশুদের দাওয়াত দিয়ে এসেছে। শিমুল আসবে শান্তাকে নিয়ে। এই আয়োজনের ঘটা নিয়ে দীপ্তকে আপাতত কিছু জানানো বারণ। শ্রেয়সী বাবা মাকে আসতে বলেছিল, কিন্তু মায়ের কোমরে ব্যথা বেড়েছে, লম্বা জার্নি ধকল হয়ে যায় বলে আসতে পারবেন না। মা না এলে বাবার আসার প্রশ্নই আসে না। দুজনে একসাথে যায় যে কোনো দাওয়াতে বা কোথাও। এখনো একজন আরেকজনকে ছাড়া যেন অসম্পূর্ণ তারা। তবে না আসতে পারলেও উপহার পাঠিয়ে দিয়েছেন। শ্রেয়সী অফিসের ঠিকানায় পাঠাতে বলেছিল, দীপ্ত যাতে আভাস না পায়। মহসিন সাহেব হেসে বললেন, খেয়ে খোকার জন্মদিনের এমন আয়োজন দেখলে ওর নিজেরই পিলে চমকাবে। শ্রেয়সী হেসে বলল, কথা ঠিক বলেছ। খেরে খোকার জন্মদিন। রাত 12টার পর থেকেই দীপ্তর টাইমলাইনে শুভেচ্ছার পোস্ট আসতে শুরু করে। এসব নিয়ে সে তেমন মাথা ঘামায় না। বাবা ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়েন বলে তিনি সকালে উইশ করেন। তবে এবার সে ভেবেছিল শ্রেয়সীর কাছ থেকে প্রথম শুভেচ্ছা আসবে, কিন্তু মেয়েটা আজ দেখো আগে আগে ঘুমিয়ে পড়েছে। দীপ্ত কিছুক্ষণ উৎখুশ করে শুয়ে পড়ল। মনে মনে কিঞ্চিত আশাহত হলো। ওর মনে আছে শ্রেয়সীর জন্মদিনে সে আগে উইশ করবে বলে অসুস্থতা নিয়েও বসেছিল। যখন আর পারছিল না, তখন সময়ের খানিক আগেই SMS করেছিল। অথচ দেখো মহারানী কেমন নাক ডেকে ঘুমোচ্ছে। না, নাক ডাকে না, এমন মিথ্যা অপবাদ দেওয়া যাবে না। তবুও অভিমান যে হয়নি সেটাও নয়। সকালে ঘুম থেকে উঠে বাইরে আসতে ভেবেছিল বাবাকে এগিয়ে দেবেন প্রতিবারের মতো, কিন্তু তা না, উল্টো বললেন, কিরে, রান্নাঘরের দায়িত্ব থেকে তুই অব্যাহত নিয়েছিস নাকি? সব তো আমি আর শ্রেয়সী করছি, এসে একটু হাত লাগা আমাদের সাথে। দীপ্ত মনে মনে বলল, ধুর, কেন বিয়ে করেছি আমি? বাপ তো দামই দিচ্ছে না, বউ ফিরেও তাকাচ্ছে না, কোনো মানে হয়? গজগজ করতে করতে এসে রুটি ছেঁকে দিল। শ্রেয়সী সবজি করছে, বাবা রুটি বলে দিচ্ছে। প্রেয়সী এখনো রুটি গোল করাটা শেখা হয়নি, তবে মহসিন সাহেব ওকে গোলা আটা সরাসরি দিয়ে গোল করা শিখিয়েছেন। মহসিন সাহেবের রুটি বলা শেষ হলে তিনি ভেতরে চলে গেলেন। খাবার আগে তার দুটো ওষুধ খেতে হয়। দীপ্ত বলল, আজ কয় তারিখ যেন? সরাসরি মনে করিয়ে দিতে বাধ্য হলে ইঙ্গিতে মনে করিয়ে দিতে চাইল, 11 তারিখ। এখন দিন তারিখ ভুলে যাচ্ছ নাকি তুমি? দীপ্ত মনে মনে গজগজ করতে করতে বলল, নিজে ভুলে বসে আছে, আবার কিভাবে বলছে দেখো। মুখে বলল, আমি প্রয়োজনীয় জিনিস মনে রাখি, তোমার মতো না। শ্রেয়সীর মনে করার চেষ্টা করে বলল, আমি কি ভুলে গেলাম? কিছু না, আমি রেডি হই, অফিসে যাব। শুধু শুধু দেরি করে লাভ নেই। হ্যাঁ, দেরি করো না, পরে লেট হয়ে যাবে, হেসে বলল শ্রেয়সী। ভেরি লেম জোক। দীপ্ত বেরিয়ে গেল ওর গাল ফোলানো চেহারা মনে করে। খিলখিলিয়ে হেসে উঠল শ্রেয়সী। পেছন থেকে চেঁচিয়ে বলল, আরে তুমি একাই অফিসে যাবে নাকি? আমিও তো যাব। খাবার টেবিলে মহসিন সাহেব জিজ্ঞেস করলেন, তোর কি হয়েছে রে? এমন ভল্লুকের মতো মুখ করে খাচ্ছিস কেন? সুখে আর কি কি বিশেষ আছে দাও। ভাল্লুক, উল্লুক, গাধা, গরু, ছাগল, যা আছে সব বলো। নিজের নাম নিজেই নিচ্ছিস, ভালোই হলো, পরিশ্রম কমে গেল আমার। শ্রেয়সী আবারও হেসে ফেলল। মহসিন সাহেবও যোগ দিলেন সাথে। দীপ্ত শুধু রাগমাখা করুণ চোখে দুজনকে একবার দেখল। শ্রেয়সী 12টার পরপরই অফিস থেকে বাসায় ফিরে এলো। সে বলেছিল এসে মহসিন সাহেবের সাথে রান্না করবে, তবে তিনি আগেই সব গুছিয়ে নিয়েছেন, শুধু
রান্না চুলায় উঠানো বাকি। তোমার ছেলে কিন্তু সেই খেপেছে, বেচারা টেনশন হয়েছিল, তখন পাইনি। সমস্যা নেই, আসুক, তখন খুশি হয়ে যাবে। ওকে চিনি তো আমি, বাইরে যেমনই দেখাক। তোমার ছেলে কিন্তু ভেতরে ভেতরে এখনো বড্ড ছেলে মানুষ। বার্থডে উইশ না পেয়ে কেমন করছে। অবশ্য ওর উইশ কম পড়েছে নাকি? ফেসবুক ভর্তি ওয়েল উইশ, আর তার শেষের কথাটায় খানিকটা যেন উৎসার আভাস। মহসিন সাহেব প্রশ্রয়ের হাসি হাসলেন। এটুকু অধিকারবোধ সম্পর্কে থাকতে হয়, তাহলে দৃঢ়তা বাড়ে। তবে এটা যদি মাত্রা ছাড়ায় তখনই বিষাক্ত হয়ে যায়, ঠিক তার নিজের একতা এক সম্পর্কের মতো। অফিসে অনেকেই দীপ্তকে শুভেচ্ছা জানাচ্ছে, জিজ্ঞেস করছে বিয়ের পরে প্রথম জন্মদিন কিভাবে সেলিব্রেট করছেন। আর সেলিব্রেট, বাসায় ওকে কেউ পাত্তা দেয় নাকি? ওকে আজ ঘন্টা দেড়েক আগে ছুটি দেওয়া হলো। যাদের মনে রাখার তাদেরই মনে নেই, বাকি দুনিয়ার উইশ করার কি আসে যায়। তার মধ্যে একটা শুভেচ্ছা বার্তা শোভার, যেটা সে ওপেনই করেনি। একদিনে এত বিরক্তি সে নিতে পারবে না। বাসায় ফেরার সময় দীপ্ত ভাবল, কারো যেহেতু মনে নেই, সে নিজেই মনে করিয়ে দেবে। উল্টো কাজ করবে, সে নিজেই তাদের জন্য উপহার কিনবে। এতে যদি তাদের শিক্ষা হয়, এটাও এক ধরনের প্রতিবাদ ওর পক্ষ থেকে। সে বাবার জন্য একটা পাঞ্জাবি আর শ্রেয়সীর জন্য একটা শাড়ি কিনলো। এরপর মিষ্টি আর রসমালাই কিনে বাড়ি ফিরল। বাবার করা পায়েসটাও এবার মিস হয়ে গেল। বাসায় ফিরে হতভম্ব হয়ে গেল দীপ্ত। বসার ঘরে এত লোক সমাগম দেখে প্রথমে চিন্তিত হয়ে পড়েছিল, পরে চারপাশের আয়োজন দেখে হাসল। শ্রেয়সী আর মহসিন সাহেবের দিকে তাকিয়ে ঘর ভর্তি সকলকে একসাথে বলে উঠল শুভ জন্মদিন। দীপ্ত অবচেতনেই হেসে ফেলল। একরাশ খুশির বাতাস বয়ে গেল মন জুড়ে। মহসিন সাহেব ওকে বসতে ইশারা করে হাতে পায়েসের বাটি তুলে দিলেন। দীপ্ত হাসি মুখে কপট রাগ দেখিয়ে বলল, তোমরা আমার সাথে এটা করতে পারলে? শিমুল পাশ থেকে বলল, খাবারের গন্ধে ক্ষুধা বেড়ে যাচ্ছে তো, কান্নাকাটি পরে কর না। কান্নাকাটি মানে? সব শুনেছি আমরা, এখন ঢং রাখ আর আয়। এবার শ্রেয়সীর দিকে কড়া চোখে তাকায়ে গিয়েও দৃষ্টি নরম হয়ে এলো। মেয়েটা ওর মন জুড়ে একরাশ স্নিগ্ধতা ছড়িয়ে দেয় সব সময়। সে এগিয়ে যেতে যেতে সুযোগ পেয়ে শ্রেয়সীকে বলল, আমার উপহার কই? যথাসময়ে পাবে, এখন এসো তো, সবাই তোমার জন্য অপেক্ষা করছে। সাবকাত সাহেব আর আয়েশা ভিডিও কলে কথা বললেন ওদের সাথে। সবচাইতে আনন্দিত হয়েছে শিশুরা। শ্রেয়সী ওদের সবার জন্য নতুন পোশাক কিনে দিয়েছে। এভাবে আনন্দ করার সুযোগ ওরা সব সময় পায় না। আজ এমন আদর পেয়ে সকলেই ভীষণ খুশি। ওদের খুশি দেখে দীপ্তর মনে হলো ওর পাশে বাবা সব সময় আছেন। সামর্থ্য ছিল, এখন শ্রেয়সী আছে। এই শিশুদের পাশে এসব নেই, তবুও কি সুন্দর করে হাসতে পারছে। সেই হাসিতে কোনো পঙ্কিলতা নেই। দীপ্তকে তো আল্লাহ ওদের চাইতে ভালো রেখেছে, তবে সে কেন এত বিষাদ জমিয়ে রাখবে অপ্রাপ্তির? বরং নিজের প্রাপ্তির আলোয় নিজের কাছে প্রিয়জনের পাশাপাশি ওদেরকেও যদি কিঞ্চিৎ আলোকিত করা যায়, মন্দ কি? জীবন তো একটাই, যেটা বৃথা যন্ত্রণার না। ব্যয় করে ভালো কাজে ব্যয় হোক, তাতে সুখের সঞ্চয় জমা হবে হৃদয়ে। বাইরে ভীষণ মেঘ করছে বলে আরমান ভাই শিশুদের নিয়ে বেরিয়ে পড়লেন রাত 10টার দিকে। এরপর শিমুল আর শান্তা আরও ঘন্টাখানেক থেকে বেরিয়ে গেল। তোকে দেখে ভালো লাগছে দীপ্ত, কিভাবে উদযাপন করলে তুই খুশি হবি কত কিছুদিন থেকে। শ্রেয়সী সেটাই ভেবে গেছে শুধু,
তোর মুখে কাঙ্ক্ষিত হাসি দেখে। দেখ আঙ্কেল আর শ্রেয়সী কত খুশি হয়েছে। এভাবেই হাসিস সব সময়। শিমুল যাবার আগে দীপ্তকে জড়িয়ে ধরে সবার অলক্ষ্যে কথাটা বলল। সম্মুখে একবার টাইট দেওয়া লাগবে। দীপ্ত বলতে শিমুল বলল, সৌম্যর কথাকে পাত্তা দেওয়ার কিছু নেই। বেটা তোর নামে উল্টাপাল্টা কথা ছড়াচ্ছে, পাত্তা দিচ্ছিস না, কিন্তু খুব বিরক্ত লাগছে। আজকের আয়োজনে মত দে, আমরা পরে এটা নিয়ে কথা বলবো, আসি। মহসিন সাহেব দীপ্ত আর শ্রেয়সীর হাতে গাড়ির চাবিটা ধরিয়ে দিল। বাবা তুমি এত নাছোড়বান্দা কেন? তোর বাপ তাই। তুমি নিজেই জীবনের সবচাইতে বড় উপহার। তুমি সব সময় আমার মাথার উপরে বড় বৃক্ষের মতো থেকো, তাহলেই হবে। অন্য উপহারের আবার আলাদা করে দরকার কি? মহসিন সাহেবের চোখে জল জমেছে। তিনি ছেলেকে সন্দেহে জড়িয়ে ধরে বললেন, আমার যা আছে সবই তো তোর। বেঁচে থাকতে তোকে সুখী দেখার যে আকুলতা তা পূর্ণ হয়েছে। এভাবেই দেখতে চাই যতদিন বেঁচে আছি। দীপ্ত মনে মনে যা অনুভব করে মুখে সব সময় বলা হয় না, তাই আজ বলল, বাবা আমি তোমাকে অনেক ভালোবাসি। বাবা জানেন সেটা, তবুও অন্তর থেকে উচ্চারিত এমন ভালোবাসার মাখা কথাটায় তিনি আরেকবার আপ্লুত হলেন। বলতে গিয়ে দীপ্ত আপ্লুত হলো। শ্রেয়সী পাশে দাঁড়িয়ে দেখছিল, ওর চোখের কোণেও ভিজে উঠল। দীপ্তর জন্মদিন সবাই ভুলে যাবার প্রতিবাদ স্বরূপ যে উপহার কিনেছিল, এমন আয়োজন দেখে সেটা কোনো রকমে সরিয়ে রেখেছিল, এবার সেটা বের করলো। বাবার পাঞ্জাবি আর শ্রেয়সীকে শাড়িটা দিল। মহসিন সাহেব হেসে বললেন, তোর ন্যাকামির লিস্টে কিন্তু আজকের কারুটাও যোগ হবে। দীপ্ত বলল, কি করেছি আমি? শ্রেয়সী পাশ থেকে ফোড়ন কেটে বলল, ধীরে খোকা, জন্মদিনের উইশের জন্য কেমন ফুলে ফেঁপে উঠেছিস সেটা। দীপ্তর মুখটা আবারও সকালের মতো হয়ে গেল। কিছু বলতে গিয়েও আবার হেসে ফেলল। আসলেই ভীষণ ছেলে মানুষই হয়ে গেছে, কিন্তু কি করবে সে? বড় হয়েছে বলে কি খানিকটা আহ্লাদ ধরে রাখা যাবে না? মোটেও ন্যাকামি ছিল না। আমার অধিকার থেকে বঞ্চিত করতে চাইছিলে, সেটা মেনে নিতে পারিনি। তা এখন কিছু বল। আজকের রান্না সবটা কিন্তু আমি করিনি, শ্রেয়সীও করেছে। সে তো তুমি ট্রেইনার হিসেবে ভালো বলে এত দ্রুত রান্না রপ্ত করেছে। শ্রেয়সী রেগে দীপ্তর দিকে তাকালে সে বলল, ওই আর কি, মানে ট্রেনিয়রও একাগ্রতা ভালো ছিল। সবাই হেসে ফেলল। এবার সবাই একসাথে গাড়ি থেকে দেখতে পার্কিংয়ে এলো। দীপ্ত শিমুলের সাথে ড্রাইভিং শিখেছিল। এখন রাতে কিছুক্ষণ তিনজন গাড়িতে বসে ঘুরে এলো। এরপর মহসিন সাহেব ঘুমেতে চলে গেলেন। দীপ্ত নিজের ঘরে আসতেই শ্রেয়সী বলল, তোমাকে কিন্তু কিউট লাগছিল সকালে, বাচ্চা বাচ্চা লাগছিল দেখতে। এখনো মজা করছো? সত্যিই মনে হচ্ছিল শিশুরা যেমন প্রত্যাশিত খেলনা না দিলে কাঁদো কাঁদো চেহারা বানায়, তেমন আদরে লাগছিল। বলেই এগিয়ে এসে শ্রেয়সী দীপ্তর গালে ঠোঁট ছুঁয়ে দিয়ে সরে গেল। এরপর বলল, তখনকার পাওনাটা দিয়ে দিলাম। দীপ্ত এগিয়ে গিয়ে আদর ফেরত দিয়ে বলল, এটা রিটার্ন গিফট। এই শাড়িটা আজ প্রথম পরলে, তোমাকে ভীষণ মানিয়েছে। এই শাড়িটা বিয়ের কিছুদিন পরে দীপ্ত কিনে দিয়েছিল। প্রথম উপহার ছিল এটা, তাই আজকের দিনে এটাই পরেছিল। সাথে হালকা কিছু গহনা পরেছে। দীপ্ত ওর চুল খুলে দিয়ে বলল, এখন আরো সুন্দর লাগছে। শ্রেয়সী হাসল। সে ভেবেছিল দীপ্ত শাড়িটার কথা মনে করতে পারবে না, কিন্তু পেরেছে। তার সে পছন্দ করেই এই শাড়িটা ওকে দিয়েছিল। সে অনেক বান্ধবীদের কাছে শুনেছে তাদের হাজবেন্ডরা কখন কোন শাড়ি পরে দেয় মনে করতে পারে না অনেকেই। শ্রেয়সী বলল, এবার চোখটা একটু বন্ধ করো।
কেন? সেটা জানতে হলে চোখ বন্ধ করতে হবে। এত প্রশ্ন করো কেন? দীপ্ত হেসে চোখ বন্ধ করলো। শ্রেয়সী দীপ্তর হাতে ধরে দেয়ালের সামনে নিয়ে এলো। এরপর বলল, এবার চোখ খোলো দীপ্ত। দীপ্ত চোখ খুলল। ওর সামনের দেয়ালে বেশ বড় করে বাঁধানো ওদের বিয়ের একটা চমৎকার ছবি ঝুলছে। যে ছবি তোলার জন্য সব সময় মনে মনে ফটোগ্রাফারকে গালাগালি করেছে, সেই ছবিটা আজ ওর চোখে একরাশ মধুময় স্মৃতি হয়ে ধরা দিল। শ্রেয়সী বসে আছে, ওর পেছনে দীপ্ত দাঁড়িয়ে খানিকটা ঝুঁকে মাথাটা ওর বরাবর এনে হাসি মুখে ক্যামেরার দিকে তাকিয়ে আছে। শ্রেয়সীর মুখ হাসিতে উদ্ভাসিত। দীপ্তর সেদিন মনে যা চলছিল, ভাগ্যিস ছবিতে তা ধরা পড়েনি। আরেকটা ছবি পাশে দীপ্ত কাঁদছিল। মহসিন সাহেব ওকে কোলে নিয়ে একটা খেলনা হাতে কান্না থামাবার চেষ্টা করছিল। এই ছবিটা দীপ্ত লুকিয়ে রাখে, কান্নাকাটি করছিল সবাই দেখলে মজা করবে বলে। এই ছবি কই পেলে? বুঝেছি, বাবা দিয়েছে। ঘরে শত্রু বিভীষণ। এত কিউট একটা ছবি, আমার ভীষণ ভালো লেগেছে। আজ দীপ্তর ভালো লাগলো। দীপ্তর ভালো লাগার মানুষগুলোকে শ্রেয়সী বাঁধিয়ে এনে দিয়েছে। ওদের নিরদ্রুপ নির্ঝটা জীবনের আরো 1 মাস কেটে গেল। দুজন দুজনকে আরো অনেকভাবে আবিষ্কার করলো। সময়টা কেটে গেল রঙিন ঝলমলে আবহে। দীপ্ত এখন গাড়ি নিয়ে আগে শ্রেয়সীকে অফিসে নিয়ে নিজের অফিসে যায়, ফেরার সময় আবার নিয়ে আসে। মহসিন সাহেবের এই সুখ দেখে ভারী ভালো লাগে। দীপ্ত অফিসে বসেছিল, তুর্য এলো দেখা করতে। ওর আরেকজন বন্ধু বলল, জরুরি কিছু কথা বলতাম, সময় হবে তোর? লাঞ্চ আওয়ার ছিল। ওর সাথে দীপ্ত অফিসের বাইরে একটা রেস্টুরেন্টে এসে বসলো। তোর চেনা জানা ভালো কোনো উকিল আছে? কেন, কোনো সমস্যা? ডিভোর্সের জন্য। আমি তরুকে আমার কাছে রাখতে চাই, কিন্তু তুলি কিছুতেই দেবে না। ডিভোর্স মানে? তুলির সাথে আর অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না রে। রোজ রোজ অশান্তির চাইতে আলাদা হয়ে যাওয়াই ভালো। কিন্তু তরু বয়স অত অল্প ওর জন্য। বলতে বলতে থেমে গেল। দীপ্ত নিজের ছেলেবেলাটা তরুর মধ্যে দেখতে পেল যেন। তাছাড়া তারা তো ভালোবেসে বিয়ে করেছিলি। হঠাৎ তুর্য আর তুলির ভালোবাসা অনেকের কাছে ঐশ্বর্যনীয় ছিল। তুলি হল থেকে রান্না করে নিয়ে আসতো তুর্যর জন্য। তুর্যও তুলি বলতে অজ্ঞান ছিল। বিয়ে নিয়েও কম ঝামেলা পোহাতে হয়নি ওদের। এমন প্রগাঢ় প্রেমও ফিকে হয়ে যায়। ভালোবাসা ছিল, কিন্তু পাশাপাশি থাকতে থাকতে এক সময় রং হারিয়ে যায়। তখন বড্ড রেগুলার একঘেয়ে হয়ে যায় সব। চাওয়া পাওয়া বদলে যায়। তখন হিসেবের খেরোখাতার কাটাকুটি চলে। এত হিসেব করে তো আর সংসার হয় না। তখন ভালোবাসা জানালা দিয়ে পালিয়ে যায়। দীপ্তর মনে ভীতিটা ফিরে এলো আচমকা। ভালোবাসা মরে যায় কেন, এমন হয়? তবে কি ওর জন্য শ্রেয়সীর মনে যে অনুভূতি আছে, তাও শুকিয়ে যাবে কোনো দিন? তখন দীপ্ত কি করবে? অসহনীয় এক অস্থিরতা ওকে গ্রাস করলো। আজ অনেক দিন পরে দীপ্ত আবার রাত করে বাসায় ফিরল। তুর্যর সাথে কথা হবার পর থেকেই মনটা কেমন বিক্ষিপ্ত হয়ে আছে। আজ এত দেরি হলো, ফোনটাও ধরছিলে না। শ্রেয়সীর হাসি মুখের দিকে তাকিয়ে দীপ্তর মন কেন্দ্রীভূত হলো না, ইচ্ছে হলো তাই। নির্লিপ্ত গলায় কথাটা বলেই ঘরে চলে যাচ্ছিল দীপ্ত। মহসিন সাহেব বললেন, দেরি হবে সেটা কল করিয়ে জানিয়ে দিলেই তো হতো। বাড়িতে আমরা ভাবি তোকে নিয়ে। আমাকে নিয়ে ভাবার কি আছে বাবা, আমি তো ছোট বাচ্চা না। কথাটা বলে ভেতরে চলে গেল। শ্রেয়সী মহসিন সাহেবের থতমতে মুখের দিকে তাকিয়ে হাসার চেষ্টা করলো, কিন্তু কেমন নির্জীব বলে মনে হলো।
হয়তো অফিসের কোনো ঝামেলা নিয়ে আপসেট। তুমি শুয়ে পড়ো বাবা, আমি দেখছি। মহসিন সাহেব নিজের ঘরে এলেন বটে, তবে শ্রেয়সীর কথা তাকে আশ্বস্ত করতে পারল না। দীপ্তর নারী নক্ষত্র পর্যন্ত তিনি হাতের তালুর মতো চেনেন। ছেলের মতো এমন নির্লিপ্ত আচরণ তার অস্বস্তি বাড়ালো। সন্তান বড় হয়েছে, তার নিজস্ব স্পেস তাকে দেওয়া উচিত। তবুও মনে হলো দীপ্তর সাথে তার সরাসরি কথা বলা দরকার। আবার ভাবলেন শ্রেয়সী আজ কথা বলুক, তিনি না হয় পরে দেখবেন। শ্রেয়সী ধীর পায়ে ভেতরে এলো মিনিট 15 পরে। খাবার দিয়েছি, খাবে এসো। দীপ্ত বিছানায় বসে মাথা মুছতে মুছতে বলল, ইচ্ছে করছে না, তোমরা খেয়ে নাও। বাবার টাইমলি ওষুধ খেতে হয় বলে জোর করে খাইয়ে দিয়েছি। তুমি খাবে না কেন? শরীর খারাপ লাগছে। দীপ্ত মুখে আসা কথাটা থেকে নিজেকে আবৃত করে বলল, হ্যাঁ, অ্যাসিডিটি বোধ হয়। তাহলে অল্প করে কিছু খাও, ওষুধ খেয়ে নাও, ভালো লাগবে। তুমি খেয়ে নাও প্লিজ, আমার এই মুহূর্তে ঘুম দরকার। শ্রেয়সী এসে বিছানায় শুয়ে পড়ল। দীপ্ত কিছুক্ষণ চুপচাপ বসে থাকলো, এরপর বলল, তুমি না খেয়ে শুয়ে পড়লে কেন? আমারও ইচ্ছে করছে না। এসো খেতে চলো, আমিও খাবো। শ্রেয়সী উঠে বসে দীপ্তর হাত ধরে বলল, তোমার কি হয়েছে দীপ্ত? কিছু না, চলো, ক্ষুধা পেয়েছে। শ্রেয়সী নড়ল না জায়গা ছেড়ে। দীপ্ত, তুমি যাকে খুব খুলে বলা যায় আমাকে তেমন বন্ধু ভাবো বলেছ। আমি তোমার একেবারে ব্যক্তিগত বিষয় যদি না বলতে চাও, শুনতে চাইবো না, কিন্তু তোমার কথায় বাবা কতটা কষ্ট পেয়েছে তুমি জানো। দীপ্তর মনে হলো ওর মনের দোদুল্যমান অবস্থার কথা শ্রেয়সীর সাথে শেয়ার করবে, কিন্তু পারল না। তাহলে সেই প্রসঙ্গে চলে যাবে কথা, যা ও একেবারেই চায় না। জানি, আমি বাবার সাথেই কথা বলতে যাচ্ছিলাম। তুমি খাবার দাও, আমি কথা বলে আসি। দীপ্ত মহসিন সাহেবের ঘরে এসে দেখল আলো নেভানো, কিন্তু তিনি যে জেগে আছেন তা বোঝা যাচ্ছে। দীপ্ত ধীর পায়ে মহসিন সাহেবের মাথার কাছে বসে বলল, সরি বাবা, তখন আমি ওভাবে কথাটা বলতে চাইনি। যা খেয়ে ঘুমিয়ে পড়, অনেক রাত হলো। বাবা, তুমি আমাকে চেনো না, আমি মন থেকে কিছু বলিনি। অনেক কিছুই আমরা মন থেকে বলি না দীপ্ত, তবুও এমন কিছু কথা বলে ফেলি যা মাসুল গুনতে অনেক মূল্য দিতে হয়। তোর জীবনের সাথে এখন আরেকটা জীবন জুড়ে গেছে, তুই যথেষ্ট পরিণত। আশা করি কি বলতে চেয়েছি বুঝেছিস। দীপ্ত স্থানব্রত বসে রইল মুহূর্তকাল, এরপর বলল, বাবা, তোমাকে একবার জড়িয়ে ধরতে পারি প্লিজ? মহসিন সাহেব উঠে বসলেন। সন্তানের আকুল আবেদনে দীপ্ত ছেলেবেলার মতো বাবাকে বুকে নিজের আশ্রয় খুঁজে নিল। তিনি দীপ্তর মাথায় হাত বুলিয়ে মৃদুস্বরে প্রশ্ন করলেন, কি হয়েছে আমাকে বলা যায়? তোর জোর ডিভোর্স হয়ে যাচ্ছে বাবা, ওদের ছোট্ট একটা ফুটফুটে মেয়ে আছে। আমি আমার মতো দুর্ভোগ পোহাতে কাউকে দেখার মতো শক্তি ধারণ করতে পারিনি এখনো। ওরা ভালোবেসে বিয়ে করেছিল। মহসিন সাহেব ছেলের অস্থিরতার কারণ অন্তর দিয়ে অনুধাবন করলেন। তার কাছে যদি কোনো রূপকথার জাদুর কাঠি থাকতো, তবে তিনি তা ছুঁয়ে দিয়ে ওর ছেলেবেলার দুঃসহ স্মৃতিগুলো ভুলিয়ে দিতেন। সেই ক্ষমতা সৃষ্টিকর্তা মানুষকে দেননি। মানুষ মাঝে মধ্যে বড্ড অসহায় হয়ে যায় তার ভাগ্যের কাছে। তিনিও এক হতভাগ্য পিতা, আজ সে ভীষণ অসহায়। বাবারে, সব কিছু আমাদের হাতে থাকে না। আমি বা তুর্য পারিনি, কিন্তু অনেকেরই তো আছে যারা সারা জীবন এক ছাদের তলায় কাটিয়ে দিচ্ছে। তাদের কথা ভাব, দেখলে জীবনটা কত সুন্দর। আল্লাহ আমাদের অপ্রাপ্তি দিয়েছেন, আবার সেই অপ্রাপ্তির মধ্যেও কত যে প্রাপ্তি তিনি আমাদের দেন, তারও তো হিসেব রাখা উচিত আমাদের। শুধু অপ্রাপ্তি দিয়ে পড়ে থাকলে কষ্টই বাড়বে।
অসুন্দরকে পাশ কাটিয়ে সুন্দরকে মনে ঠাঁই দে, দেখবি সব কিছু সুন্দর হয়ে উঠবে, তোর পৃথিবীটা আনন্দময় হয়ে উঠবে। খানিকটা থেমে আবারও বললেন, শ্রেয়সীকে দেখ, মেয়েটা তোকে নিয়ে কতটা ভাবে। আজও ভীষণ চিন্তা করছিল, কল রিসিভ করছিলে না বলে বারবার ফোনের দিকে তাকাচ্ছিল, হয়তো কল করবে ভেবে বন্ধ দরজার দিকে তাকাচ্ছিল, কখন কলিং বেলটা বাজবে। যখন বাজলো ছুটে গেল। এসব অনেক দামি রে, সবাই পায় না, তুই ভাগ্য করে পেয়েছিস। ধরে রাখ বাবা। বাবা দীপ্তর জীবনের সঙ্গীবনী, তার সাথে কথা বলে ওর মনের বিক্ষিপ্ত ভাব কেটে গেল ধীরে ধীরে। তুমি ওষুধ খেয়েছো? হ্যাঁ। না খেয়ে উপায় আছে? মেয়ে আছে না এখন? সে একেবারে ঘড়ি ধরে মনে করিয়ে দেয়। দীপ্তর মুখে মেঘ সরে গিয়ে রোদ্দুর দেখা দিল। সে মৃদু হেসে বলল, ঘুমিয়ে পড়ো বাবা, আমিও খাই, ও অপেক্ষা করছে। মহসিন সাহেব হাসলেন। দীপ্ত উঠে দরজা পর্যন্ত গিয়ে বলল, বাবা বল, শুভরাত্রি। তিনি বুঝলেন ছেলের ভালোবাসার বহিঃপ্রকাশ। তার জন্য একটু আগে যে গুমোট হওয়া মনে দানা বেঁধেছিল তা সরে গেল সহসা। এবার তার ঘুম হবে। শ্রেয়সী অফিসের সামনে গাড়ি থেকে নামার সময় দীপ্তকে বলল, টিফিন বক্সের খাবার যেন আজ বাসায় ফিরে না আসে। দীপ্ত হেসে বলল, ইদানিং তুমি আমাকে শাসন করার চেষ্টা করছো বাবার মতো। বাচ্চাদের মতো। খাবারে অরুচি কেন তোমার? আগে তো দেখিনি। হয়েছে তো, খাবো আমি। তোমার বক্সের খাবার শেষ হবে, চিন্তা করো না। কল করলে রিসিভ করবে, দেরি হলে জানিয়ে দেবে। আমার টেনশন হয়, তুমি বোঝো না। আর কি উপদেশ আছে? একটা লিস্ট করে দাও, আমি সেই লিস্ট আমার ডেস্কে ঝুলিয়ে রাখবো। ফাজলামো একদম নয়, যাও তো। দীপ্ত হাসলো, তার এই শাসন ভালো লাগছে। অফিসে বসে কাজ করার ফাঁকে শ্রেয়সী আর বাবার সাথে মাঝে মধ্যে কথাও বলল কয়েকবার ফোনে। লাঞ্চ আওয়ারে টিফিন বক্স খুলেছে সবে তখনই শ্রেয়সীর টেক্সট পেল, খেয়েছো? ঘ্রাণ নিচ্ছি, শুরু করব। তুমি খেয়েছো? আমিও খাবো এখন। দীপ্ত খাওয়া শুরু করেছিল, মাঝপথে বাধা পেল। স্যার, একজন ভদ্র মহিলা আপনার সাথে দেখা করতে আসছে। ভদ্র মহিলা কে? বলল, খুব আর্জেন্ট। দীপ্ত ভাবতে ভাবতে বলল, ঠিক আছে, পাঠিয়ে দাও এখানে। সে হাত ধুয়ে গুছিয়ে বসতে না বসতেই যে এই কক্ষে প্রবেশ করলো তাকে দেখে বলা বাহুল্য সে মোটেও খুশি হয়নি। মধ্য উচ্চবেলায় এই অপ্রত্যাশিত অতিথির জন্য সে প্রস্তুত ছিল না। বিরক্তিতে ওর চল শক্ত হয়ে এলো। শোভা সব দর্পে ভেতরে ঢুকে ওর ডেস্কের সামনে রাখা চেয়ারে বসলো। কেমন আছিস খোকা? শোভাদীপ্তর উত্তরের অপেক্ষায় চাতকের মতো নির্নিমেষ তাকিয়ে আছে ছেলের মুখের দিকে। বিনিময়ে মিলছে তিক্ত উপেক্ষা। কথা বলবি না আমার সাথে? দীপ্ত মুখ অন্যদিকে ঘুরিয়ে নিয়ে বলল, কেন এসেছেন এখানে? এটা আমার কাজের জায়গা। তাহলে বাসায় যাব। ভুলেও না। ক্রুদ্ধ চোখে তাকিয়ে ঠান্ডা গলায় বলল দীপ্ত, আমি তোর মা খোকা। আমার মা নেই। যখন সে আমাকে ছেড়ে চলে গিয়েছিল সেদিন থেকেই সে আমার কাছে মৃত। এভাবে বলিস না প্লিজ। আমি তো তোকে সাথে নিতে চেয়েছিলাম। তুই কেন নিতে চেয়েছিলেন? আমি তখন বাচ্চা ছিলাম, তখনই বুঝতাম না। এখন বোকা নই। আপনি আমাকে কেন সাথে নিতে চেয়েছিলেন সেটাও জানি। তুই একজন মায়ের সন্তানকে কাছে রাখতে চাওয়ার তুই স্বার্থ খুঁজছিস। বিস্মিত গলায় প্রশ্ন করেন শোভা। স্বার্থই তো। আপনার হাজবেন্ডের সাথে ওটা আপনার হার জিতের লড়াই ছিল তো। জিততে হতো। তাকে একেবারে নিঃস্ব করে দিতে চেয়েছিলেন, দিয়েও দিয়েছেন। শুধু আমার জন্য পুরোপুরি তা সম্ভব হয়নি। দীপ্ত, তুই কি বলছিস তুই জানিস
তুই আমার মাতৃত্বের উপরে প্রশ্ন তুলছিস। এটা আমার আত্মসম্মানের লড়াই ছিল। আমি মাথা উঁচু করে বাঁচতে চেয়েছিলাম। সেই জন্য ওই মধ্যবিত্ত স্ট্রাগলের জীবন আপনার সহ্য হয়নি। তাকে প্রতিনিয়ত অপমান করতে আপনার বাঁধেনি। দীপ্ত, তুই আমার জীবনে বাঁচিসনি, তাই আমাকে উপলব্ধিও করিসনি। আমি তোকে ভালোবেসে সব জেনে শুনে ওর হাতে হাত ধরে ঘর ছেড়েছিলাম। তার কি মূল্য সে দিয়েছিল? ওর ফার্স্ট প্রায়োরিটি আমি ছিলাম না। ওর ওই সারাদিন অফিস কাজ এই সবই ইম্পর্টেন্ট ছিল। কেন তাকে অতটা ছুটতে হতো? আপনার উচ্চাকাঙ্ক্ষার সাথে তাকে তাল মেলাতে হতো, নইলে টাকা আসবে কোত্থেকে? টাকা আমার কাছে কোনোদিনও প্রায়োরিটি ছিল না। আমার বাবার সেটা যথেষ্ট ছিল। তুই ভুল বুঝছিস। আমি একরাশ প্রশ্ন নিয়ে ওর হাত ধরেছিলাম ভালোবাসা পাওয়ার জন্য। আমি কোনোদিন রান্না করিনি। তখন আমাকে রান্না, কাপড় কাচা থেকে শুরু করে একটা সংসারের দায়িত্ব নিতে হয়েছিল। সেখানে আমি ওকে পাইনি। আমি যে ওকে বিয়ে করেছি একটা আবেগের মোহে, সেটা আমি উপলব্ধি করতে শুরু করলাম। এর মধ্যে তোর জন্ম হলো। আমি নিজে চাকরি করতে চাইলাম, এটা ওর পছন্দ হলো না। তোর নাকি অযত্ন হবে। ও বাবা, ওর দায়িত্ব ছিল না তোর উপরে। আমি চাকরি করলে সে আমাকে ঘরের চার দেয়ালে ধরে রাখতে পারতো না। এতে ওর ইগো হার্ট হতো। আসলে ও আমাকে ডিভোর্স করতো না। আমার মতো একজনকে কোনো সাধনা ছাড়াই পেয়ে গিয়েছিল সে তো, তাই মূল্য বুঝতে পারেনি। হাজব্যান্ডের চাইতে ওয়াইফ সব দিকে যোগ্য হলে তো তার প্রতি ঈর্ষা থাকবেই। ওর মেল ইগো সার্টিসফাই করতে হবে তো, তাই দাবিয়ে রাখতে চাইতো। ওর চাওয়া আমি কেন মেনে নিব? তাই ওকে দেখিয়ে দিতে চেয়েছিলাম যে সন্তানের অযত্ন করতে চাইলে সেটা চার দেয়ালেও করা যায়। ওর প্রতি এত বিতৃষ্ণা জমেছিল যে ওর সব কথাই আমার অসহ্য লাগতো। ও যেটা বলতো তার বিপরীত কাজ করে ওকে ওর প্রাপ্ত বুঝিয়ে দিতাম। তার জন্য তুই আমাকে ভুল বুঝছিস, নাকি ওই লোকটা এসবের বীজ ঢুকিয়েছে বলতো? দীপ্তর ক্রোধ উপরোক্তর বাড়ছিল। সন্তান শুধু ওনার ছিল না, আপনারও। তাকে কিসের শাস্তি দিয়েছেন আপনি? তার কি দোষ ছিল? তোর সাথে যে অন্যায় হয়েছে এটা আমি বুঝি, তাই তোর সাথে এমন উতলা হয়ে দেখা করতে আসি। তুই আমাকে প্রথম মা ডেকেছিস। আমার বুকটা খাখা করে। একবার তোকে জড়িয়ে ধরতে দিবি। আপনি এই মুহূর্তে বেরিয়ে যান প্লিজ। দীপ্ত, এভাবে বলিস না বাবা। আমি মাতৃত্বের কথা বলছিলেন না। মা মানেই জানেন না আপনি। আপনি ভালোবাসতেই জানেন না। ভালোবাসা বলে আসলেই কিছু আছে, এসব বলতে বা সিনেমা উপন্যাসে দেখতেই ভালো শোনা যায়, ফ্যান্টাসাইড করতে ভালো লাগে, কিন্তু বাস্তবতা মাটিতে ধাক্কা লাগলে এসব কুকিশ ইমোশন কোথায় হারিয়ে যায়? এসব বোকা বোকা ট্রাম। আমি নিজে বোকা ছিলাম, সেসবে বিশ্বাস করেছিলাম। দীপ্তর মাথায় শেষের কথাটুকগুলো আলোড়ন তুলল। শোভা ততক্ষণে দীপ্তর কাছে চলে এসেছেন। ওর হাত ধরে বললেন, একবার মা বলে ডাক, আমি চলে যাব। দীপ্ত কয়েক কদম পিছিয়ে গেল। আমি আপনাকে যতটা ঘৃণা করি, পৃথিবীর অন্য কোনো কিছুকে তার কোটি ভাগেরও এক ভাগও করি না। আশা করি উত্তর পেয়েছেন। আপনার জীবনের প্রায়োরিটি লিস্টে আমি কোনোদিনও ছিলাম না। এখন এতটা উতলা কেন হয়েছেন? আর কোনোদিন আমার সামনে আসবেন না। যান প্লিজ, আমি সহ্য করতে পারছি না। শোভা কিছুক্ষণ ছেলের দিকে তাকিয়ে রইল। ওর চোখ মুখ লাল হয়ে আছে, চোখ টলমল, যেন বহু কষ্টে আটকে রেখেছে। শোভার সামনে সেটা ঝরুক তা চাইছে না।
ওর শ্বাস প্রশ্বাস দ্রুত হয়ে এসেছে প্রবল রাগে। শোভাদীপ্তর টেবিলে থেকে গ্লাসে পানি ঢেলে গ্লাসটা এগিয়ে দিয়ে বললেন, আমি চলে যাচ্ছি খোকা, তুই শান্ত হ, পানিটা খা প্লিজ। দীপ্ত গ্লাসটা নিয়ে একবার তাকিয়ে দেখল, এর ছুঁড়ে ফেলে দিল। ঝনঝন শব্দ হলো, টুকরো টুকরো হয়ে যাবার। দীপ্তর ভেতরেও কিছু একটা ওরকম করেই যেন চুড়ে ভেঙে যাচ্ছিল। শোভা ধীর পায়ে বেরিয়ে যাচ্ছিলেন। দরজা পর্যন্ত গিয়ে আবার ঘুরে তাকালেন। ছেলেটা আরেকবার দেখে দ্রুত পায়ে বেরিয়ে গেলেন। তিনি কাঁদছেন। আজ তার কান্নায় সত্যিকার একজন মায়ের কষ্ট ঝরে পড়ছে। দীপ্ত নিজেকে ধাতস্থ করার সময় পেল না। কয়েকজন ওর কেবিনে ঢুকলো। দীপ্ত ওদের আশ্বস্ত করে বলল, হাত থেকে পড়ে গেছে, সরি, আমি জায়গাটা পরিষ্কার করছি। মঈন এসে বলল, দীপ্ত সাহেব, আপনি বরং আজ বাসায় চলে যান, শরীর খারাপ মনে হচ্ছে। ঠিক আছে, ধন্যবাদ। কোনো মতে বলে সবার কাছ থেকে যেন প্রাণপণে লুকাতে চাইল দীপ্ত। এলোমেলো পায়ে বেরিয়ে এলো খোলা আকাশের নিচে। আকাশে তখন মেঘের গর্জন। পুরো আকাশ তখন গ্রাস করে নিয়েছে কালো মেঘ। দীপ্তর ভেতরকার মতো পুরনো ক্ষত জেগে উঠতে নতুন করে, সাথে নতুন গড়ে ওঠা বিশ্বাসের ভীতিও কেমন নড়বড়ে হয়ে যেতে চাচ্ছে। ওর মাথার মধ্যে প্রবল যন্ত্রণা হচ্ছে। সে গাড়িও নিল না। ফুটপাতে হেঁটে হেঁটে পার্কে ঢুকে একটা বেঞ্চে বসে মাথা এলিয়ে দিল। শ্রেয়সী অফিস থেকে অপেক্ষা করছিল দীপ্তর জন্য। ওরা একসাথে ফিরে কয়েকবার কল করলো কিন্তু বন্ধ। প্রায় আধা ঘন্টা অপেক্ষা করে বেরিয়ে এলো। বাসায় ফিরল বৃষ্টি মাথায় নিয়ে। মহসিন সাহেব বললেন, ভিজে গেছিস তো, যা ফ্রেশ হয়ে নে। দীপ্ত কখন আসবে? শ্রেয়সী বলল, আমি তো কল দিলাম, তোমার ছেলের ফোন বন্ধ, হয়তো আড্ডা দিয়ে ফিরবে। এই ঝড় বৃষ্টির দিনে তো ওর তোকে আনতে যাওয়া উচিত ছিল। তোর আবার জ্বর আসবে, যা, তুই ভেজা জামা কাপড় পাল্টে ফেল মা। রাত 10টার দিকে শ্রেয়সীর চিন্তার ভাঁজ গাঢ় হলো। শিমুলকে কল দিল। সে কিছু জানে না। আজ নাকি কথা হয়নি। মহসিন সাহেব অফিসের রিসিপশনে কল করে শুনলেন দীপ্ত নাকি লাঞ্চ আওয়ারের পরপরই বেরিয়ে গেছে। ছেলেটা কোথায় গেল? প্রশ্নটা শ্রেয়সীর মাথায় ঘুরপাক খাচ্ছে। দীপ্তর পৃথিবীটা যেন থমকে আছে। সে নিজেও একজন অনুভূতিহীন পাথর। পুরো মাথাটা ফাঁকা ফাঁকা লাগছে। শুধু তীব্র ব্যথা অনুভূত হচ্ছে। দৃষ্টিকে এক পৃথিবী শূন্যতা। হৃদয় জুড়েও কতটা সময় পেরিয়ে গেল তারও কোনো হিসাব নেই। পুরোপুরি অস্তিত্বহীন এক বড় জড়বস্তু বলেই বোধ হচ্ছে। হঠাৎ বৃষ্টি পড়তে শুরু করলো। প্রথম ঝিরিঝিরি, তারপর ঝুম বৃষ্টি। তাতেও দীপ্ত নির্বিকার। শুধু মাথাটা সোজা করে নিল, চোখ আর নাকে পানি ঢুকে পড়া থেকে বাঁচাতে। পৃথিবী জুড়ে একসময় নামলো প্রগাঢ় অন্ধকার। সেই আধার ওকে আশ্রয় দিল। ধীরে ধীরে অসারতা কাটতে থাকলো। আজ এই ঝুম বৃষ্টিতে পার্কে লোক সমাগম এখন নেই বললেই চলে। ওর মানসপটে ভেসে উঠল ছোট্ট দীপ্ত। ওইটুকু বয়সে যার মুখোমুখি হতে হয়েছিল এই জগতের সবচাইতে নির্মম প্রশ্নের, তুমি কার কাছে থাকতে চাও, বাবার কাছে নাকি মায়ের সাথে? ওর ছোট্ট পৃথিবীটা তখন কেবল ওই দুটো মানুষকে ঘিরেই আবর্তিত ছিল। সে ওই পুরো পৃথিবীর আশ্রয়ে থাকতে চেয়েছিল। সেটা নাকি সম্ভব নয়। পৃথিবীটাতে ভাঙল অবশ্য ভাম্বি। ওর শিশু মনের চাওয়ায় কিছু আসে যায় না। তোর প্রতি মায়ের উদাসীনতা আর বাবার স্নেহ মমতায় সে সিদ্ধান্ত দিয়েছিল তখন,
কিন্তু ওর হৃদয়ে গড়া যে পৃথিবীটা তা ভেঙে দুই টুকরো হয়ে গিয়েছিল। কাঁচ ভাঙলে যেমন তা কখনো জোড়ে দেওয়া যায় না, বিশ্বাসের পৃথিবীটাও ঠিক তেমন। ওর ভেতরটা তখন তেমনি চিরদিনের জন্য খণ্ডিত হয়ে গিয়েছিল। রাতে বাবার বুকে শুয়ে সে ভাবতো, এই বুঝি মা আসবে, ওকে জড়িয়ে ধরে বলবে, আমার খোকন ছানাটা ঘুমিয়ে পড়েছে, আয় বাবা আমার বুকে আয়, তোকে ঘুম পাড়িয়ে দেই। মায়ের গলায় ঘুম পাড়েনি গানের সুরটাও সে শুনতে পেত ওর অবচেতনে, যা আর কখনোই সম্ভব হয়নি। অর্ধেক পৃথিবী নিয়ে সে ধীরে ধীরে বেড়ে উঠেছে। বাবা তার সমস্তটা দিয়ে সারা জীবন চেষ্টা করে গেছেন, পুরো পৃথিবী হয়ে উঠতেও পেরেছেন, তবুও ভাঙার একটা দাগ কোনোদিনও মুছে যায়নি। তার রয়ে গেছে প্রবল পরাক্রমে। নতুন করে শোভা জীবনে এগিয়ে গেছেন, তার কোল জোড়ে নতুন সদস্য এসেছে তার পৃথিবী পূর্ণ করতে। সেদিন মায়ের কোথাও দীপ্ত ছিল না, বাবার সাথে সাথে বাবার দীপ্তও তার কাছে ছিল অচ্যুত। প্রতি বছর দীপ্তর জন্মদিনে তিনি একবার করে কল দিতেন। সে কথা বলেনি আর কোনোদিন, জেনেছে আর তার মা চট্টগ্রামে চলে গিয়েছেন। তার বহুদিন পর তিনি কোনো রকম যোগাযোগ করেননি। দীপ্তর এসএসসি পরীক্ষার আগে দেখা করতে এসেছিল, সাথে তার দুই সন্তানকে এনেছিল। ছোটজন ছিল কোলে, দীপ্ত উঠে চলে এসেছিল। দৃশ্যটা সহ্য হয়নি, উৎসার নয়, অপ্রাপ্তির আঘাতে। এইভাবে তো মাকে কখনো আগলে রাখেননি তার স্নেহ ছায়ায়। তারপর থেকে পারতপক্ষে কোনোদিন মায়ের সাথে দেখা করেনি, তবুও কখনো কখনো দেখা হয়ে গেছে। বছর 6 আগে তারা ঢাকায় এসেছেন, শোভার সন্তানেরা দেশের বাইরে পড়তে গেছে। তখন থেকে নিজের একাকিত্ব ভুলতে, দীপ্তকে বিরক্ত করতে, এটাই ওর মনে হয় সব সময়। ওর লাল হয়ে আসা ক্লান্ত চোখের পাতায় শ্রেয়সীর মুখটা ভেসে উঠল। মেয়েটাকে ওর খুব করে ধরে রাখতে ইচ্ছে করে নিজের জীবনে, ভালোবাসতে ইচ্ছে করে। ওর জন্য এতটা কেয়ার করাকেও ওর ভালো লাগে। কিন্তু ভালোবাসা বলে যদি সত্যি কিছু না থাকে, যদি ওর প্রতি শ্রেয়সীর মোহভঙ্গ কোনো দিন, তবে তো সেও মায়ের মতো ওকে ফেলে চলে যাবে। সে বড্ড হতভাগা, ভালোবাসা ধরে রাখতে পারে না। যেখানে মা জন্ম দিয়েও ওকে উপেক্ষা করেছে, সেখানে শ্রেয়সী কেন সারা জীবন ওকে আগলে রাখতে যাবে? এটা তো ঠিক। দীপ্ত বাইরে থেকে যতই চটকদার হোক, ভেতরে ভেতরে সে তো ভাঙাচোরা একজন মানুষ। ওর ভেতরটা যদি শ্রেয়সী কখনো দেখে ফেলে, সেদিন ওর চোখে মুগ্ধতা থাকবে না, মায়া থাকবে না, কেবলই শূন্যতা থেকে যাবে। শূন্যতাই একমাত্র চিরস্থায়ী বস্তু পৃথিবীতে, বাকি সব নশ্বর, ক্ষণস্থায়ী। পরক্ষণেই বাবার মুখটা মনে পড়ল। মানুষটা ওর মতোই অসহায়, ওদের যত দুর্ভোগ সমস্তই একজনের জন্য, ওর মা, তার স্ত্রী। ওই মানুষটা শ্রেয়সীকে বড্ড স্নেহ করেন, তিনিও তো কতটা কষ্ট পাবেন। চিন্তাগুলো ডালপালা মেলে দিচ্ছিল দীপ্তর মনে। সেসব চিন্তা কতটা প্রাসঙ্গিক, কতটা অমূলক তা তলিয়ে দেখার মতো মানসিক স্থিতি তখন ওর মধ্যে নেই। বৃষ্টি একসময় কমে এলো, বেশ কয়েকবার হাঁচে আসতেই খানিকটা যে তারা অনুভব করলো বাসায় ফিরতে হবে। মারে 11:30 বাজে, আমি একবার বের হই, এভাবে ঘরে বসে থাকতে ভালো লাগছে না। মহসিন সাহেবের উদ্বিগ্নতা দেখে শ্রেয়সী নিজের ভেতরের চিন্তাকে শান্ত করল। তার বয়স হয়েছে, এই ঝড় বৃষ্টির মধ্যে তাকে বাইরে পাঠাতে মন সায় দিচ্ছে না। বাবা, বৃষ্টি তো থামুক, হয়তো বৃষ্টিতে কোথাও আটকা পড়েছিল, এখন এসে পড়বে, আর কিছুক্ষণ দেখি।
এর মধ্যে শ্রেয়সী কিছুক্ষণ আগে শিমুলের সাথে কথা বলেছে। সে বলেছে, আমি দেখছি, তুমি চিন্তা করো না, আঙ্কেলকে দেখো। মহসিন সাহেব শুনলেন না। তিনি পাঞ্জাবি গায়ে দিয়ে বেরিয়ে এলেন। দরজার কাছাকাছি আসতেই কলিং বেল বাজলো। দরজা খুলে বিধ্বস্ত দীপ্তকে দেখে দুজনেই আঁতকে উঠলেন। দীপ্ত, কি হয়েছে? দীপ্ত ততক্ষণে টলছে। অস্ফুট স্বরে কি বলল বোঝা গেল না। ভেতরে ঢুকে সে পড়ে যাচ্ছিল প্রায়। মহসিন সাহেব আর শ্রেয়সী দুই পাশে ধরল। দীপ্তর শরীর অসম্ভব ঠান্ডা হয়ে আছে, পুরো গা ভেজা। ছেলেকে এভাবে দেখে মহসিন সাহেব অস্থির হয়ে গেলেন। ওকে বিছানায় শুইয়ে মহসিন সাহেব বললেন, গরম পানি। তুমি বসো বাবা, আমি আনছি। মহসিন সাহেব দীপ্তর ভেজা কাপড় পাল্টে দিলেন অভ্যস্ত হাতে। এরপর মাথা মুছে দিতে লাগলেন। শ্রেয়সী এসে দীপ্তর পা কুসুম গরম পানিতে ডুবিয়ে দিল। আধা অচেতন মানুষটাকে হালকা করে বসিয়ে দিয়ে আদা লবঙ্গ দেয়া চা খাওয়ানোর চেষ্টা করলো। শ্রেয়সীকে নামিয়ে দেবার সময় তো দীপ্ত স্বাভাবিক ছিল। হঠাৎ কি হলো? এটা তো স্বাভাবিক বৃষ্টিতে ভেজা নয়, তা বোঝা যাচ্ছে স্পষ্ট। রান্নাঘরে ছিল শ্রেয়সী। দেখলো বসার ঘরে রাখা মহসিন সাহেবের মুঠোফোনে কল আসছে। সে নিতে নিতে কেটে গেল শোভা। মহসিন সাহেবকে মোবাইলটা এগিয়ে দিলে তিনি কলারের নম্বরটা দেখে বিতৃষ্ণায় সরিয়ে রাখলেন। তার ছেলে অসুস্থ, এখন তার উল্টাপাল্টা কথা শুনতে একদমই ইচ্ছে করছে না তার। সো ফ্রেন্ডস, ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং গল্পটি কেমন হয়েছে তা কমেন্ট করে জানিয়ে দিবেন এবং নিত্য নতুন গল্প দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।